জাতীয় ঐক্য কমিশনের কাছে সংস্কারের মতামত জমা দিয়েছে বিএনপি। 23 বছরে 27 বার লেগেছে সুন্দরবনে আগুন, নতুন করে জ্বলছে সিলা এলাকায়। এবং পশ্চিমা বিশ্বের ইন্ধনে গাজায় নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, নীরব মুসলিম দেশগুলো। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21শে দুপুরের সংবাদের সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, 21শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। জাতীয় ঐক্যমত কমিশনের কাছে সংস্কারের প্রস্তাবে মতামত জমা দিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল আজ এই মতামত জমা দেন। সংস্কার প্রস্তাবের মতামতে অধ্যস্ত আদালতের দায়িত্ব সুপ্রিম কোর্টের কাছে ন্যস্ত করার সুপারিশ করেছে দলটি। এর আগে ঐক্যমত কমিশনের 166টি সুপারিশের মধ্যে 151তে একমত প্রকাশ করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। তবে আপত্তি ছিল 5টিতে। বাকি 10টি সুপারিশ নিয়ে রয়েছে আংশিক সমর্থন। সকালে জাতীয় সংসদের এলইডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সাথে বৈঠক শেষে একথা জানান রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কায়ুম। তিনি জানান, বৈঠকে তারা সংবিধানে ধর্মনিরপেক্ষতা ভিন্ন নামে রাখার সুপারিশ করেছেন। এছাড়া সংবিধান সংস্কারের বিষয়ে গণভোট করার প্রস্তাব দেন তারা। জাতীয় নির্বাচনের আগে বা এক সময়ে সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, এই সংস্কার বাস্তবায়নের দায়িত্ব যেন নির্বাচিত সরকারের হাতে না যায়। প্রাদেশিক ব্যবস্থার বদলে পুরাতন 19টি জেলাকে জেলা সরকার করারও সুপারিশ করেন তারা। পাশাপাশি সমর্থন জানান ঐক্যমত কমিশনের এনসিসি কাঠামোতে। জাতীয় সংসদের এলডি হলে আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মী মাহিলা ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মাহিলা, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। মাহিলা, আজ তো জাতীয় সংসদের এলডি হলে সংলাপ হওয়ার কথা রয়েছে, তো আজকের এই সংলাপের বিষয়ে সবশেষ তথ্য আপনার কাছে কি আছে, বিস্তারিত আমাদের জানান। জি রোবানা, আপনাকে ধন্যবাদ। আমি আছি এখন জাতীয় সংসদ ভবনের এলডি হলের বাহিরে। বেলা 1টা বাজে বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 3 সদস্যের একটি টিম এই এলডি হলে এসেছে এবং তারা তাদের প্রস্তাব পেশ করেছেন। তারপরে তারা সাংবাদিকদের সাথে কথা বলেছেন। সেখানে সালাউদ্দিন আহমেদ যেটি জানিয়েছেন তার মধ্যে প্রশাসনের প্রায় সবগুলোর মধ্যেই একমত প্রকাশ করেছে। একটির মধ্যে তাদের একদমই মতামত নেই। দুদক সংক্রান্ত যে প্রস্তাবনা রয়েছে সেখানেও তারা বেশ কয়েকটি মতে একমত রয়েছে। তার মধ্যে 11টির মতো প্রস্তাবে তারা প্রায় 7-8টির মতো তাদের মন্তব্য রয়েছে। একটির মধ্যে একদমই তাদের মতামত নেই। কিন্তু এর মধ্যে নির্বাচন সংক্রান্ত যেই প্রস্তাবটি তাদের মধ্যে রয়েছে সেখানে তারা বলছেন তাদের সংবিধানে সংক্রান্ত কিছু বিষয়ে প্রস্তাবনা দিয়েছে, যেখানে তাদের শুধুমাত্র হ্যাঁ বা নার মধ্যে তাদের মতামত জানতে চেয়েছে। সেই ক্ষেত্রে বিএনপির ভিন্ন মত রয়েছে। তাই বিএনপি এই বিষয়টিকে নিয়ে একদমই একমত প্রকাশ করেনি। তারা বলছে যে সংবিধান সংক্রান্ত যেই প্রস্তাবনাগুলো রয়েছে সেগুলো প্রায় অনেকটাই রিমাইন্ডের মতো, 24-এর অভ্যুত্থানের সাথে 71-এর অভ্যুত্থানের তুলনা করার মতো। তো সেই ক্ষেত্রে বিএনপির কিছু মত পার্থক্য রয়েছে। তবে বিএনপি আশা প্রকাশ করেছে যে আলোচনার মাধ্যমে তারা বাকি যেই ভিন্ন মতটা রয়েছে সেই ভিন্ন মতে একমত হতে পারবে। তো এই ছিল রোমানা, এই মুহূর্তে সালাউদ্দিন আহমেদ এই বিষয়গুলি আমাদেরকে জানিয়ে গেছেন। এলডি হল থেকে এটাই ছিল আমার কাছে এখনকার মতো তথ্য। রোমানা। মাহিলা, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাতীয় সংসদের এলডি হলে আজ যে সংলাপ হওয়ার কথা রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম। আমরা চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কোমল তেজির টেপার বিল এলাকার আগুন নিভতে না নিভতেই গুলিশাখালীর শিলা এলাকায় নতুন করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ নিয়ে সুন্দরবনে গেল 23 বছরে 27 বার অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। এর সর্বই পূর্ব সুন্দরবন এলাকা। তদন্ত প্রতিবেদন বলছে বেশিরভাগ আগুন লেগেছে জেলে মোয়ালদের অসাবধানতায়।
দর্শক, বাগেরহাট প্রতিনিধি মাইনুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন শুধু দেশের নয়, এটি বিশ্বের সবার জন্য সম্পদ। অথচ জেনে বা না জেনে অনেকের অসাবধানতায় মানব রক্ষার ঢালখ্যাত সুন্দরবনে গত 23 বছরে 27 বার আগুন লাগার ঘটনা দেখল মানুষ। রোববার সকাল 10:30টার দিকে সুন্দরবনের গুলিশাখারীর সিলা এলাকায় আগুনের ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। তাদের দেয়া খবরে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। এর আগে শনিবার পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কমলতেজি ফরেস্ট টহল ফাঁড়ি টেপার বিল এলাকায় আগুন লাগে। শনিবার সকাল 7টার দিকে সুন্দরবনের ভেতরে ধোঁয়া দেখতে পান স্থানীয়রা। পরে বন বিভাগকে খবর দেয়া হয়। তারা আসার আগেই পুড়ে যায় অনেক এলাকা। প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার আগুনের চারিদিকে এই মাটিতে আমরা এই নালার সিস্টেম, এটা এখন নিয়ন্ত্রণ না, বিস্তার লাভ করবে না। রোববার সকাল নাগাদ বন বিভাগ এবং ফায়ার সার্ভিসের প্রায় 20 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আমরা ড্রোন নিয়ে আসছি, ড্রোন নিয়ে অবজারভেশন করে দেখবো যদি কোথাও কোনো স্মোক বা ধোঁয়া থাকে সেটা করব। পানির উৎস 2.5 কিলোমিটার দূরে হয় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় বলে জানান বাগেরহাট ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। বিক্ষিপ্তভাবে আগুনগুলো আছে, ধোঁয়া ছড়াচ্ছে, সেই আমাদের টিম অলরেডি কাজ করতেছে। এর আগে 2024 সালের 4 মে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া বনের লতিফের ছিলা এলাকায় আগুন লাগার ঘটনা ঘটেছিল। সব মিলে 2002 সাল থেকে এ পর্যন্ত 27টি অগ্নিকাণ্ডের তদন্ত করেছে পূর্ব বন বিভাগ। তদন্ত প্রতিবেদনে দেখা যায় 26টি আগুনের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 35 লাখ টাকা। এছাড়া অধিকাংশ আগুনের সূত্রপাতের কারণ হিসেবে উল্লেখ করা হয় জেলে মৌয়ালদের অসাবধানতায় আগুন লাগে। অর্থাৎ জেলে মৌয়ালদের বিড়ি সিগারেট বা মৌমাছি তাড়াতে জ্বালানো মশাল থেকেই সবচেয়ে বেশি আগুনের সূত্রপাত হয়। তবে এ নিয়ে ভিন্ন কথা বলছেন বনজীবীরা। যে বনে যখন আগুন লাগে, হয় ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, এতে ক্ষতি হচ্ছে বন বিভাগের তথা বাংলাদেশ সরকারের। পরিবেশবিদরা বলছেন এ ব্যাপারে বন বিভাগের আরও সতর্ক হওয়া প্রয়োজন। বিগত দিনে যে আগুন লাগছে সেটার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়নি এবং যে তদন্ত রিপোর্ট এবং যে সুপারিশ করা হয়েছিল সেগুলো কার্যকরী হয়নি বিধায় বারবার এভাবে আগুন লাগছে। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। হাসিনা বিরোধী আন্দোলনের বিষয়ে ভারত অবগত ছিল, কিন্তু হস্তক্ষেপ করতে পারেনি বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দেশটির পররাষ্ট্র বিষয়ক পরামর্শক কমিটির সভায় আলোচনায় তিনি একথা বলেন। এমন তথ্য দিয়ে প্রতিবেদন প্রকাশ করে দেশটির সংবাদ মাধ্যম দ্য হিন্দ। প্রতিবেদন মতে জয়শঙ্কর জানান, গত বছর 5 আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সহিংসভাবে ক্ষমতাচ্যুত হওয়ার আগে থেকে বাংলাদেশে তার বিরুদ্ধে যে জন অসন্তোষ তৈরি হচ্ছিল সে বিষয়ে জানতে পারে ভারত। শেখ হাসিনার উপর যথেষ্ট প্রভাব না থাকায় তখন তাকে শুধু পরামর্শ দেয়া যেত বলে সংসদ সদস্যদের জানান জয়শঙ্কর। প্রতিবেদনে আরও বলা হয়, জাতিসংঘের দিকে ইঙ্গিত দিয়ে জয়শঙ্কর বলেছেন, ভারতের মতো আরও কয়েকটি প্রধানের স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থির পরিস্থিতি সম্পর্কে আগে থেকেই জানত। গাজা প্রসঙ্গ। গাজায় দিনের পর দিন নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু বাহিনী। এ নিয়ে যেন কুলুপা আটা মুসলিম বিশ্বের মুখে। কিছুদিন পরপর খানিকটা উদ্বেগ প্রকাশে যেন দায়িত্ব শেষ। এসব হামলায় আরও ইন্ধন যোগাচ্ছে পশ্চিমা বিশ্ব। গাজা ইস্যুতে ক্ষমতাধরদের দেশগুলোর আচরণ দেখলে মনে হতেই পারে উপত্যকাটি হয়তো বিশ্ব থেকে একেবারেই বিচ্ছিন্ন। বিস্তারিত আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। গত 19 জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পর ফিলিস্তিনি পরিবারগুলো রমজান মাস শুরু করে কিছুটা স্বস্তিতে। তবে দীর্ঘদিন পর বোমা হামলার ভয় ছাড়া রোজা শুরু করলেও তাদের সেই স্বস্তি আর নেই। আবারও শুরু হয়েছে হত্যাযজ্ঞ। টানা এমন হত্যাযজ্ঞে প্রশ্ন ওঠে, গাজার এই হত্যাকাণ্ডে কি শুধু ইসরায়েলি দায়ী? মুসলিম দেশগুলোর কোনো দায়ভার নেই? বিভিন্ন তথ্যানুযায়ী দেখা যায়, মুসলিম দেশ মিশরের যে পরিমাণ সামরিক শক্তি রয়েছে তাতে মিশর চাইলে ভিন্ন কোনো দেশের সাহায্য ছাড়া একাই ইসরায়েলকে প্রতিরোধ করতে পারে। তবে তারা তা করছে না। উল্টো গাজার রাফা ক্রসিংয়ে 1500টি টানেল ধ্বংস করেছে মিশর, যার মধ্য দিয়ে গাজায় ত্রাণ সহায়তা নেওয়া হতো।
Israel has জর্ডান ফিলিস্তিনের প্রতিবেশী। ইরান যখন মিসাইল নিক্ষেপ করেছিল ইসরায়েলের বিরুদ্ধে, মুসলিম এই দেশটি তখন নিজস্ব এয়ার ডিফেন্স দিয়ে ইরানের মিসাইল ভূপাতিত করে, যাতে সেগুলো ইসরায়েলে আঘাত না করে। তারা নিজেদের সীমান্ত দিয়েও কোনো সহায়তা করেনি গাজাবাসীকে। The end of the ceasefire meant they had to leave. গাজা ইস্যুতে নির্লিপ্ত বৃহৎ মুসলিম দেশ সৌদি আরব। সৌদির তেল নিয়েই আমেরিকা আর ইসরায়েলের যুদ্ধবিমান আকাশে উঠছে, ট্যাঙ্ক চলছে। শুধু সৌদিই নয়, বরং আরব আমিরাত, বাহরাইন, ওমান, কুয়েতও আছে এই তালিকায়। বিশ্বের অন্যতম এই শক্তিশালী জোট চাইলেই পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েলের ওপর তেল অবরোধ আরোপ করতে পারে। এদিকে কাতার ও তুরস্ক সহ কয়েকটি দেশ গাজায় যুদ্ধবিরতির চেষ্টা চালালেও তা কার্যত ব্যর্থ হয়েছে। অনেকেই মনে করছেন মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য না থাকাই এর মূল কারণ। অপরদিকে সন্ত্রাসবাদ দূর আর মানবতার সবক দেয়া পশ্চিমারা গাজা ইস্যুতে আছে অন্ধের ভূমিকায়। ইসরায়েলকে থামানোর চেষ্টা নয়, উল্টো তাদের সামরিক ও আর্থিক সহায়তা দিচ্ছে পশ্চিমা বিভিন্ন দেশ। সব মিলে ইসরায়েলকে থামাতে আর গাজাবাসীকে বাঁচাতে মুসলিম বিশ্বের এক হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। সংবাদ এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছে, যখন ফিরছে তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। গাজীপুরের কাশিমপুর থেকে সন্তান সহ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার। বিরতির পর আবার আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে। রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি 23 এপ্রিল ধার্য করেছে হাইকোর্ট। চিন্ময় দাসের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চে এদিন ধার্য করেন। চট্টগ্রাম মহানগর দায়রা জজ গত 2 জানুয়ারি চিন্ময়ের জামিন আবেদন খারিজ করেন। এ নিয়ে অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে গত 12 জানুয়ারি হাইকোর্টে জামিন চান চিন্ময় দাস। 4 ফেব্রুয়ারি তার জামিন প্রশ্নে রুল দেয় হাইকোর্টে। এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়া নিয়ে গত বছরের 26 নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন নামঞ্জুর হওয়ার পর চিন্ময় কৃষ্ণ দাসকে গত বছরের 26 নভেম্বর কারাগারে পাঠানো হয়। আওয়ামী শাসন আমলে চাকরিচ্যুত ও বঞ্চিত সামরিক কর্মকর্তাদের বঞ্চনা নিরসনে গঠিত বোর্ড বাতিল করে সশস্ত্র বাহিনীর জন্য স্বাধীন জাতীয় কমিশন গঠন করার দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাস্টিস ফর কমরেড। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। এ সময় তারা বলেন, সশস্ত্র বাহিনীর কিছু সদস্য ন্যায় বিচার বঞ্চিত হয়ে ফ্যাসিস্ট সরকারের আমলে চাকরিচ্যুত হয়ে সমাজে বিরূপ পরিস্থিতিতে দিন কাটায়। তারা আরও বলেন, এই বিপ্লবের পর আশা করা হয়েছিল সরকার একটা স্বাধীন কমিশনের মাধ্যমে এই বিষয়ের তদন্ত করবে, কিন্তু এখনো পর্যন্ত সেই স্বাধীন কমিশন গঠন করা হয়নি। এ সময় তারা বাহিনী কেন্দ্রিক প্রহসনমূলক বোর্ড বাতিল করে স্বাধীন সামরিক বাহিনীর সংস্কার কমিশন গঠনের দাবিও জানান। গাজীপুরের কাশিমপুরে বাড়ি থেকে সন্তান সহ স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে গাজীপুরের গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ নাজমুল ইসলাম, স্ত্রী খাদিজা আক্তার ও তাদের 4 বছরের সন্তান নাদিয়া। পুলিশের ধারণা, স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধে হত্যার পর স্বামী আত্মহত্যা করেন। স্থানীয়রা জানায়, শ্বশুরের দেয়া জমিতে বাড়ি নির্মাণ করে স্ত্রী সন্তান নিয়ে থাকতেন নাজমুল। গত কয়েক বছর ধরে তিনি বেকার ছিলেন, মাঝে মধ্যেই নেশাগ্রস্ত থাকতেন তিনি। গতকালও নেশা করে বাড়ি ফিরছিলেন। সকালে ঘুম থেকে না উঠায় জানালা দিয়ে নাজমুলের ঝুলন্ত মরদেহ দেখতে পান শ্বশুর। পরে পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে বাবা যে নাজমুল, সেই তার স্ত্রী এবং শিশুকে শ্বাসরোধ অথবা বালিশ চাপা দিয়ে সে হত্যা করেছে, প্রাথমিক ধারণায় মনে হচ্ছে। এবং পরবর্তীতে সে নিজেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। আমরা এখানে হারবিকের একটাই পেয়েছি, সে হারবিকও খেয়ে থাকতে পারে। নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারীসহ একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। ভোর 4টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তারা হলেন হারুনুর রশিদ, রুনা আক্তার ও মিম। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে তাদের নিয়ে আসা হয়। এদের মধ্যে রুনা আক্তারের শরীরের 62% পুড়ে গেছে, তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকি 2 জনের 1% করে পুড়ে গেছে। গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
আর এরই সাথে শেষ করছি 21-এর দুপুরের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতীয় ঐক্য কমিশনের কাছে সংস্কারের মতামত জমা দিয়েছে বিএনপি। 23 বছরে 27 বার লেগেছে সুন্দরবনে আগুন, নতুন করে জ্বলছে সিলা এলাকায়। এবং পশ্চিমা বিশ্বের ইন্ধনে গাজায় নারকীয় হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল, নীরব মুসলিম দেশগুলো। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 এই চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 4টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।